এক টুকরো জীবন শাশুড়ি মা আরিয়ানের কাছে এসে বলল, শোন বাবা, তোর বইয়ের বিরুদ্ধে অভিযোগ আছে। আরিয়ান অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমার রান্নাঘরে রুটি বেলা শেষ। এখন সেক দিয়ে নেব শুধু। চুলাটা ধরাবো মাত্রই এমন সময় আরিয়ানের ডাক। তনু, টাইটা বেঁধে দিয়ে যাও না, দেরি হচ্ছে। রুটিগুলো রেখে তাড়াতাড়ি আরিয়ানের কাছে গেলাম। সে টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখি শাশুড়ি মা। তাকে দেখে লজ্জা লাগছিল। আরিয়ান বলল, আরে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো তো। আর সাত পাঁচ না ভেবে আরিয়ানের টায়ে হাত দিলাম। আরিয়ান বলল, কি যেন বলছিলে আম্মু, কি অভিযোগ? আম্মু সরে পড়ছিলেন চোরের মতো। আরিয়ানের কথা শুনে থমকে দাঁড়ালেন। কোথায় যাচ্ছেন সেটা আমি জানি, তাই ভেবেই হেসে ফেললাম। আম্মু বলল, এই হাসছিস কেন? সাথে সাথে আমি মুখ বন্ধ করে ফেললাম, কিন্তু হাসি বন্ধ হলো না। আরিয়ানকে মা বললেন, এই সংসারটা কার বলতো? তোমার। তাহলে কাজগুলো কার করা উচিত? তনুর। বলেই হাসলো। আমার শাশুড়ি মা অভিমানের সুরে বললেন, তুইও তনুর দলে নাম লেখালি? একটা কাজ আমায় করতে দেয় না, পানিটাও নিয়ে খেতে দেয় না। পারলে সবই করে দিত, যেন আমি ছোট বাচ্চা। এভাবে চললে দিন দিন মোটা হব, আর মেয়েটা আরও শুকনা কাঠি হবে। আরিয়ানের কিছু না বলে হাসলো। অন্য ঘর থেকে বাবার ডাক এলো। কই গেলে গো, এক কাপ চা দিও তো, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। আম্মু এই সুযোগের জন্যই তক্কে ছিলেন। ব্যাস দৌড় দিলেন রান্নাঘরে। পাছে আমরা আটকাই, যাওয়ার আগেই বললেন, যাই তোর আব্বুকে চাটা দিয়ে আসি। আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকি। আমি আম্মুকে কোনো কাজই করতে দিই না, যতটা পারি নিজেই করে নিই। এই নিয়ে প্রত্যেক দিন অভিযোগ করে আম্মু। সবসময় ফাঁক খোঁজেন রান্নাঘরে যাওয়ার, যাতে কাজ থাকলে করতে পারে। আমি দিই না, কারণ ওনার আমাকে অনেক বড় ঋণী করে দিয়েছেন, আর ঋণী হতে চাই না। আরিয়ানকে সব গুছিয়ে রান্নাঘরে এসে দেখি আম্মু চায়ের বাহানায় অর্ধেক রুটি ছেঁকে ফেলেছেন। আমাকে দেখে ধরা খাওয়া চোরের মতো বললেন, চাটা হচ্ছিল, ভাবলাম দাঁড়িয়ে তো আছি, বানিয়ে ফেলি। আমি জিজ্ঞেস করলাম, সকালের ওষুধটা খেয়েছেন? তিনি ইতিমধ্যে তাড়াতাড়ি করে পালানোর পথ খুঁজছেন। আমি কোমরে হাত দিয়ে বললাম, নিশ্চয়ই খাননি। আম্মুকে রান্নাঘর থেকে সোজা বেডরুমে নিয়ে এলাম। আব্বু রকিং চেয়ারে বসে কাগজ পড়ছিলেন। আম্মুর দিকে তাকিয়ে বললেন, আমার চা। আম্মুকে বিছানায় বসিয়ে ওষুধ বের করতে করতে বললাম, এই তো আব্বু, আমি আনছি। ওষুধ আর পানিটা দিয়ে রান্নাঘর থেকে চা এনে দিয়ে বললাম, আব্বু, এবার খালি পেটে চা খাওয়াটা কমান, নাস্তার পরে খাওয়ার অভ্যাস করুন। এমন করলে শরীরটা খারাপ হবে। আব্বু বাচ্চাদের মতো একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, সকালবেলা চা না খেলে শরীরটাকে জোর পাই না। আমি বাকি রুটিগুলো সেকে সবাইকে নাস্তার টেবিলে ডাকলাম। আরিয়ান তাড়াহুড়া করে এসে বসলো টেবিলে। 9টা প্রায় বাজতে চলল, বের হতে হবে। আব্বু আম্মু আসতেই নাস্তা বেড়ে দিলাম সবাইকে। খেতে খেতে আব্বু বললেন, আজ তোমাকে যদি না আনতাম কি আফসোসটাই না করতাম। তোমার আম্মুর রান্না খেতে খেতে চড়া পড়ে গেল মুখে। আম্মু মুখ ভাঙিয়ে বললেন, ওটা খেয়েই তো বেঁচে আছো। আব্বু তার ঠিক বলে মাথা নেড়ে ছেড়ে দিলেন। আব্বু, আরেকটা রুটি দিই? তুমি নিয়েছো? আব্বু, দ্রুতটাই পেট ভরে যাবে আমার। তোমার খাওয়া তো চড়ুই পাখির মতো। তাই তো বলি, তুমি এত শুকনা কেন? বেয়ানকে বলতে হবে, তারা আমার মেয়েটাকে না খাইয়ে রেখেছে এতদিন। আরিয়ান, আরও দুটো রুটি দে তো ওকে। আরিয়ান আরও দুটো রুটি আমার প্লেটে দিয়ে দিল। আমি নিজের চোখের জলটা আড়াল করে খেয়ে নিলাম। আরিয়ান দরজার কাছে এসে আমার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল তাড়াতাড়ি করে। এটা তার নিত্যদিনের অভ্যাস। ও বেরিয়ে যেতেই রান্নায় হাত দিলাম। সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি। আম্মুও ঝাড়ুতে হাত দিতেই বললাম, দিয়ে দিয়েছি। শুনেই মুখ কালো করে বসার রুমে টিভি দেখতে বসলেন। জানেন রান্নাঘরে কোনো কাজ করতে দেব না। একটু পরে উপরতলার ভাবি আসলেন মিষ্টি নিয়ে। তার মেয়েকে নাকি দেখতে এসেছিল। পাকা কথা হয়ে গেছে, আগামী মাসে বিয়ে। আম্মুর কাছে এসে বসে তাই বললেন। তারপর গলার স্বরটা নামিয়ে বললেন, একে ছেলের বউ করলেন, নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল ভাবি। ছেলেটার যে কি করলেন। গলার স্বর নামলেও কণ্ঠটা ঠিক ডাইনিংয়ে এসে পড়েছে। আমি রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসালাম। আম্মু রিমোটটা রেখে বললেন, তো কি হয়েছে ভাবি? আমি নাস্তার টেবিলের উপরে রেখে নিজের কাজে গেলাম। আম্মু চায়ের কাপটা তার হাতে দিতেই বলেছিলেন, ভালো করে খোঁজ করে নিয়েছেন কেন ডিভোর্স হলো?
আম্মুও হেসে বললেন, কেন নিব না? ভালোই হয়েছে ডিভোর্স হয়েছে, না হলে তো আমার সংসারে ওকে পেতামই না, আমার মেয়েকে পেতাম না। মহিলা সুবিধা করতে না পেরে কোনো মতো চাটা খেয়ে চলে গেলেন। বিকালে আম্মুর কাছে বসলাম তেল লাগিয়ে দিতে। আম্মু বললেন, আমার ছেলে ভাগ্য করে তোকে পেয়েছে, না হলে আমার সংসারটা অন্ধকার হয়ে যেত। আমি মাথায় তেল ঘষে দিতে দিতে বললাম, বরং আমি না হলে আরও উজ্জ্বল হতো। আম্মু সামনে টেনে এনে বলল, একটা চটকানা দেব, বেশি বোঝো না। যা চালতার আচারটা আনো, খাবো দুজনে মিলে। আমি এনে দিয়ে আম্মুর পায়ের কাছে মেঝেতে বসলাম। ওখানে বসলে কেন? আমি তার কোলে মাথা রেখে বললাম, আমার মতো একজনকে কি করে ছেলের জন্য পছন্দ করলেন? তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর জরায়ুতে টিউমার হয়েছে, এটা কি তোর দোষ? না, তোর জরায়ুটা কেটে ফেলে দিতে হয়েছে, এটা তোর দোষ। আমি কিছু না বলে চোখের জল ফেললাম। আমি আর আরিয়ান একটু ঘুরতে বেরিয়েছিলাম। ফেরার সময় জ্যামে আটকা পড়লাম। ব্যাস, ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে না থাকলে বাংলাদেশে আছি এটা ভাবাই যায় না। আমি বাইরের আকাশের দিকে তাকিয়ে আছি। মেঘ ধরেছে অল্প অল্প। আধখোলা জানালার কাছে দিয়ে হালকা ঠান্ডা বাতাস আসছে, বৃষ্টির আসার জানান দিচ্ছে। এমন সময় কোথা থেকে একটা হাত জানালার কাছে পড়ল। জানালা খুলে উঁকি মারতেই দেখি পিচ্চি একটা বাচ্চা মেয়ে হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। বলল, ফুল নিবে? আমি তাকালাম। কোথা থেকে বছর সাতেকের একটা বাচ্চা এসে খপ করে ছোট্ট বাচ্চাটার মেয়েটার হাত ধরে বলল, তরে না কইছি আমার সাথে থাকবি? মেয়েটা চলেই যাচ্ছিল বাচ্চাটাকে নিয়ে। আমি থামিয়ে বললাম, কে হয় ও তোমার? বড় মেয়েটা কিছুক্ষণ থেমে থেকে বলল, বইন হয়। ভারী মিষ্টি দেখতে। তোমার আব্বু আম্মু কোথায়? আব্বা অনেক আগেই সাইরা গেছে গা, আম্মাটাও কয়দিন আগে উপরে সইল্লা গেছে। খাও কি করে? ফুল বেচ্চা। আমি আরিয়ানের দিকে তাকালাম। সে যেন আমার কথা বুঝলো, আমাকে অনুমতি দিল ইশারায়। আমি ওর দিকে ফিরে বললাম, আমার বাসায় কাজ করবে, বোন সহ থাকবে। মেয়েটা কতক্ষণ কি ভেবে রাজি হলো। ওদের গাড়িতে তুলে নিয়ে বাসায় ফিরলাম। দরজা খুলতেই আম্মু জিজ্ঞেস করলেন, এরা কারা রে? আমি হেসে বললাম, তোমার দুই নাতনি। সমাপ্ত।